একজন মহিলা শুধু কলাগাছের ফেলে দেওয়া কাণ্ড আর কাপড়ের টুকরো দিয়ে মাসে প্রায় 25 থেকে 30 লাখের বিজনেস করছে। আর সেই প্রোডাক্ট সুইজারল্যান্ড থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত এক্সপোর্ট হচ্ছে। যে জিনিসটা সুরাতের কৃষকরা একসময় নিজেদের পকেটে টাকা খরচ করে ক্ষেতে থেকে সরাতেন, আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেন, আজ সেই আবর্জনা থেকেই তৈরি হচ্ছে লাক্সারি স্টেশনারি, তাও একটা গাছ না কেটে। যে জিনিসটাকে রাস্তার ময়লা ভেবে মানুষরা লাথি মেরে পাশ কাটিয়ে সরে যেত, সেটাই আজ বড় বড় গ্লোবাল কর্পোরেটের বোর্ডরুমে প্রিমিয়াম গিফট হয়ে পৌঁছে যাচ্ছে। আর এর পেছনের গল্পটা এতটাই অসাধারণ যে পুরোটা জানলে সত্যি মাথা ঘুরে যাবে। এখন গোটা পৃথিবীতে অর্থাৎ আমেরিকা, ইউরোপের মতো ডেভেলপড কান্ট্রিগুলি সাস্টেনেবল প্যাকেজিং, রিসাইক্লিং আর ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালসের পেছনে বিলিয়নস অফ ডলার ঢালছে। জার্মানির রিসাইক্লিং রেট 65%-এরও বেশি। ক্যালিফোর্নিয়াতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে এত কঠোর রেগুলেশন এসেছে যে বহু রেস্টুরেন্টকে প্লাস্টিক ছেড়ে পেপার, স্ট্র আর বায়োডিগ্রেডেবল প্যাকেজিংয়ে শিফট করতে হয়েছে। এই পৃথিবী প্লাস্টিক থেকে বাঁচতে পেপারের দিকে ছুটছে, আর সেই পেপার বানানোর জন্যই প্রতি বছর 3 বিলিয়নেরও বেশি গাছ কাটা হচ্ছে, মানে প্রায় 300 কোটি গাছ। এ স্কেল কতটা বিশাল সেটা বোঝার জন্য ভাবুন, প্রায় 40 কোটি ফুটবল ফিল্ডের সমান গ্রিনারি প্রতি 12 মাসে পৃথিবী থেকে উধাও হয়ে যাচ্ছে। প্লাস্টিক থেকে বাঁচতে চাইছি, কিন্তু এদিকে আমরা জঙ্গলটাকেই শেষ করে দিচ্ছি। তাহলে এনভায়রনমেন্ট বাঁচিয়ে কি লাভ হচ্ছে? আমরা তো নিজেদের পায়েই কুড়ুল মারছি। এটা ঠিক কুয়ো থেকে বেরিয়ে খাদে পড়ার মতো অবস্থা। পেপার তৈরির সায়েন্স শুনলে প্রথমে কমপ্লিকেটেড লাগতে পারে, কিন্তু বেসিক কনসেপ্ট খুব সিম্পল। পেপার বানানোর জন্য দরকার হয় সেলুলোজ ফাইবার। ট্র্যাডিশনাল যে পেপার ইন্ডাস্ট্রি রয়েছে তারা বিশাল বিশাল গাছ কাটে, সেই গাছের ট্রাঙ্ক ছোট ছোট করে কেটে কেমিক্যালের মধ্যে ঘন্টার পর ঘন্টা বয়েল করা হয়। এর মাধ্যমে কাঠ থেকে লিগনিন আলাদা করা হয়। তারপর প্রচুর পরিমাণে জল ব্যবহার করে ফাইবার ভেঙে তৈরি হয় পাল্প। মানে একটা সাধারণ A4 শিটের পেছনেও এমন একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস রয়েছে যেখানে র ম্যাটেরিয়াল আর ওয়াটার দুটোই ম্যাসিভ স্কেলের আগে। সহজ এক্সাম্পল দিয়ে ধরুন, আপনি বাড়িতে আলুর পরোটা বানাবেন বলে কেউ পুরো আলুর ক্ষেতটাই উপড়ে ফেললো, দরকারি অংশটুকু নিয়ে বাকি বিশাল অংশ ফেলে দিল। ট্র্যাডিশনাল পেপার প্রোডাকশনে ওয়েস্টেজের স্কেলটা অনেকটাই সেই রকম। এবার ইন্ডিয়াতে আসুন, সুরাট, গুজরাট। গোটা পৃথিবী এই শহরকে চেনে টেক্সটাইল হাব আর ডায়মন্ড সিটি হিসেবে, কিন্তু সুরাটের আশেপাশে আরও একটা জিনিস প্রচুর রয়েছে, বিশাল বিশাল কলার বাগান। কৃষক যখন কলার ফল কেটে নেন তখন গাছের একটা মোটা কাণ্ডের মতো অংশ পড়ে থাকে, এটাকে বলা হয় সিউডোস্টেম। সাধারণভাবে এই অংশটার আর কোনো কমার্শিয়াল ভ্যালু থাকে না। আগে কৃষকেরা হয় কেউ নদীতে ফেলে দিতেন, ফলে সেটা পচে জল নষ্ট করত, কেউ আবার খেতেই আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেন, আর সেখান থেকে ছড়াতো প্রচন্ড ধোঁয়া আর পলিউশন। একই সময় সুরাটের টেক্সটাইল মিলগুলি থেকে প্রতিদিন টনের পর টন কটন এবং সিল্কের কাটিং বেরিয়ে সরাসরি গার্বেজ ডাম্পে চলে যাচ্ছিল। একদিকে পৃথিবী গাছ কেটে পেপার বানানোর র মেটেরিয়াল খুঁজছে, আর অন্যদিকে আমাদের ইন্ডিয়াতেই লাখ লাখ টন ন্যাচারাল ফাইবার আবর্জনা হয়ে পচে যাচ্ছে। আর ঠিক এখানেই এন্ট্রি হয় এই গল্পের আসল গেম চেঞ্জারের, ঋতু রিচা জৈন। ঋতু বায়োটেকনোলজিতে MSc করেছিলেন, তারপর PhD করার জন্য পৌঁছে যান IIT বোম্বেতে। বাইরে থেকে দেখলে তার জীবন একদম সেট, টপ ইনস্টিটিউট, রিসার্চ, তারপর সায়েন্টিস্ট হওয়ার পরিষ্কার কেরিয়ার পাথ। কিন্তু প্রবলেম ছিল অন্য জায়গায়। ল্যাবের 4 দেওয়ালের মধ্যে বসে থাকা তার ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল শুধু রিসার্চ পেপার লিখে ফর্মুলা দিয়ে কাজ করলে তিনি জীবনে যে ইম্প্যাক্ট তৈরি করতে চান সেটা পারছেন না। তিনি বাইরে বেরোতে চাইতেন। মিউজিক ফেস্টিভ্যাল, সোশ্যাল ওয়ার্ক, রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস, মানুষের জীবনে সত্যি কিছু চেঞ্জ করতে চাইতেন। মাত্র 1 বছরের মধ্যেই তার কাছে পরিষ্কার হয়ে গেল রিসার্চ পেপারের এই ইকুয়েশন তার জীবনের ফাইনাল ডেস্টিনেশন নয়। তিনি ব্যাগ গুছিয়ে ফেললেন, IITর ফেলোশিপ ছেড়ে দিলেন, আর ফিরে এলেন সুরাটে। তার ফ্যামিলি এবং রিলেটিভসরা তো সাধারণভাবেই খুব ছিলেন। IIT বোম্বেতে PhD করার সুযোগ ছেড়ে কেউ বাড়ি ফিরে আসে? সবাই ভাবছে মেয়েটা করলোটা কি? কিন্তু ঋতুর মাথায় তখন অন্যরকম একটা আইডিয়া ঘুরছে। সুরাট ফিরে তিনি তার বাবার প্রিন্টিং প্রেসে বসতে শুরু করেন, পাশাপাশি কিছু NGO প্রজেক্টের সঙ্গেও কাজ করছিলেন। আর সেখানেই একদিন এমন একটা জিনিস দেখলেন যা পুরো ডিরেকশনটাকেই পাল্টে দিল। তিনি দেখলেন এলিফ্যান্ট ডাং অর্থাৎ হাতির মল থেকে পেপার তৈরি করা হয়েছে। ঋতু লিটারালি অবাক। যদি হাতির ওয়েস্টের মধ্যে থাকা প্ল্যান্ট ফাইবার থেকে এত সুন্দর এবং স্ট্রং পেপার তৈরি করা যায়, তাহলে আমাদের চারপাশে থাকা অন্য প্ল্যান্ট ওয়েস্ট থেকে কেন সম্ভব হবে না? সেখান থেকেই শুরু হয় রিসার্চ। তিনি চলে গেলেন জয়পুরের কাছে, সঙ্গনীরে পৌঁছালেন। সঙ্গনীর বহু শতাব্দী ধরে হ্যান্ডমেড পেপার আর ট্র্যাডিশনাল প্রিন্টিং এর জন্য বিখ্যাত। সেখানে সপ্তাহের পর সপ্তাহ কারিগরদের পাশে বসে তিনি প্র্যাকটিক্যালি শিখলেন কিভাবে ফাইবার তৈরি হয়, কিভাবে ওয়াটারের সঙ্গে পাল্প ব্যালেন্স করতে হয়, কিভাবে মেশ ব্যবহার করে হোমমেড শিট তৈরি হয়। সুরাট তিনি যখন ফিরলেন তারপর তার পারসেপশনটাই চেঞ্জ হয়ে গেল। সেখানে অন্যরা গার্বেজ দেখছিল, কিন্তু ঋতু সেখানে দেখছিলেন র
ম্যাটেরিয়াল। একদিকে পড়ে রয়েছে কলাগাছের পচা সিউডোস্টেম, অন্যদিকে টেক্সটাইল মিলের ওয়েস্ট কটন। 2013 সালে তার শ্বশুর তার আইডিয়ার ওপর ভরসা করে 3 লাখ ইনিশিয়াল ক্যাপিটাল দিলেন। স্বামীও পুরো সাপোর্ট করলেন, আর সেখান থেকেই শুরু হলো পেপার ডমের জার্নি। কিন্তু স্টার্টআপ স্টোরি শুনলেই যদি ভাবেন এরপর সবকিছু স্মুথ হয়ে গেল, তাহলে ভুল ভাবছেন, কারণ শুরুর দিনগুলো একদমই ইজি ছিল না। ঋতু স্যাম্পল নিয়ে বড় বড় স্টেশনারি ডিস্ট্রিবিউটর আর পেপার ট্রেডারদের কাছে যেতেন, আর অনেকেই তাকে সিরিয়াসলি নেওয়ার বদলে হাসাহাসি করত। ব্যবসায়ীরা মুখের ওপর বলতো যে ম্যাডাম, সাস্টেইনেবিলিটি আর এনভায়রনমেন্টাল লেকচার শুনতে ভালো লাগে, আগে বলুন পেপারের দাম কত। প্রবলেমটা ছিল প্রাইস। মিলে মাস প্রোডাকশন হওয়া সাধারণ সাদা উড বেসড পেপার যদি 1 টাকায় পাওয়া যায়, ঋতুর হোমমেড ইকো ফ্রেন্ডলি পেপারের কস্ট পড়ছিল প্রায় 3 টাকা, মানে 3 গুণ দাম। তার উপর তিনি একজন মহিলা এন্টারপ্রেনার। অনেক ভেন্ডার ধরে নিয়েছিল 2 দিন বিজনেস করে বুঝতে পারবেন না, তারপর নিজেই প্রাইস কমিয়ে দেবেন। কিন্তু ঋতু একটা জায়গায় অ্যাবসলিউটলি ক্লিয়ার ছিলেন, কোয়ালিটি কমিয়ে সস্তার কম্পিটিশনে নামবেন না। আর ইন্টারেস্টিং ব্যাপারটা, আপনি যদি আপনার প্রোডাক্টকে চিপেস্ট করতে না পারেন, তাহলে তাকে এমন প্রিমিয়াম করে দিন যাতে সবথেকে বড় এবং ধনী ব্র্যান্ডও সেটা কিনতে চায়। ঋতু ঠিক সেটাই করলেন। তিনি বুঝে গেলেন শুধু প্লেন পেপার বিক্রি করলে জায়ান্ট পেপার মিলের সঙ্গে প্রাইস ওয়ারে জেতা অসম্ভব, তাই পেপারকে পেপার হিসেবেই আর রাখলেন না। তার ওপরে যোগ হলো সঙ্গনারী ব্লক প্রিন্টিং, জারি ওয়ার্ক আর স্ক্রিন প্রিন্টিং। একটা সাধারণ হ্যান্ডমেড শিট তৈরি হয়ে গেল আর্ট পিসে। এখন তিনি আর শুধু পেপার বিক্রি করছিলেন না, তিনি বিক্রি করছিলেন একটা রয়্যাল প্রিমিয়াম এক্সপেরিয়েন্স। এবার বুঝুন পেপার ডমের ফ্যাক্টরিতে কিভাবে লিটারালি কচরা থেকে প্রিমিয়াম প্রোডাক্ট তৈরি হয়ে যায়। প্রথম স্টেপ, র ম্যাটেরিয়াল সোর্সিং। পেপারডং রাজপিপলা এবং সুরাটের আশেপাশের বানানা ফার্মারদের সঙ্গে ডাইরেক্ট টাই আপ করে কলা হারভেস্ট করার পর পড়ে থাকা সিউডো স্টেম থেকে ফাইবার বের করা হয় এবং ফার্মার সেই ফাইবার কোম্পানিকে বিক্রি করেন। অর্থাৎ যে জিনিসটা আগে ফার্মারের জন্য ছিল হেডেক, সেটাকে সরাতে উল্টে তার নিজেরই টাকা খরচ করতে হতো, সেটাই এখন তার এক্সট্রা ইনকাম সোর্স। একই সঙ্গে সুরাটের গার্মেন্ট ফ্যাক্টরি থেকে সংগ্রহ করা হয় 100% পিওর কটন ফেব্রিক স্ক্র্যাপস। এরপর দ্বিতীয় স্টেপ, ফাইবার প্রসেসিং। এই ওয়েস্ট মেটেরিয়াল ডেঞ্জারাস ব্লিচিং কেমিক্যাল ব্যবহার না করেই ক্লিন করা হয়, তারপর সেটা ঢোকানো হয় হল্যান্ডার বিটার নামের মেশিনে। ঘন্টার পর ঘন্টা ফাইবারগুলিকে প্রসেস করে পাল্প বানানো হয়। এখানেই ঋতুর বায়োটেকনোলজি ব্যাকগ্রাউন্ড কাজে আসে, কারণ বানানা ফাইবার আর কটন ফাইবার এক জিনিস নয়। বানানা ফাইবার অনেক বেশি শক্ত এবং রিজিড, অন্যদিকে কটন ফাইবার অনেক বেশি সফট এবং স্মুথ, তাই দুটিকে র্যান্ডম ভাবে মিক্স করলে ভালো পেপার হবে না। ঋতু এমন একটা প্রেসাইজ রেশিও ডেভেলপ করেন যাতে পেপার যথেষ্ট স্ট্রং থাকে, সহজে ছিঁড়ে না যায়, আবার সারফেস এতটাই স্মুথ হয় যে লেখার সময় পেন যেন বাটারের উপর দিয়ে চলে এমনটা ফিল হয়। এরপর আসে তৃতীয় স্টেপ, শিট ফরমেশন। এখানে মূলত দুটো মেথড ইউজ করা হয়। প্রথমটা ট্র্যাডিশনাল সঙ্গনারী ভ্যাট মেথড। এখানে কারিগররা একটা ওয়াটার ট্যাঙ্কের মধ্যে পাল্পের মিক্সচার রাখেন, তারপর মেশ বা জাল লাগানো ফ্রেম ব্যবহার করে হাতে হাতে এক একটা শিট তৈরি করেন। প্রতিটা শিট প্র্যাকটিক্যালি ইন্ডিভিজুয়ালি ক্রাফটেড। দ্বিতীয় পদ্ধতিটা কম্পিটিটিভলি মেকানাইজড সিলিন্ডার মোল্ড মেশিন। এখানে পাল্প বড় রোলার এবং কনভেয়ার সিস্টেমের উপর স্প্রেড হয়, প্রেসার দিয়ে এক্সেস ওয়াটার বের করে দেওয়া হয়, তারপর তৈরি হয় ইউনিফর্ম থিকনেসের লম্বা পেপার শিট। এরপর চতুর্থ এবং ফাইনাল মেজর স্টেপ, ফিনিশিং এবং ভ্যালু এডিশন। শিটগুলি প্রথমে রোদে শুকানো হয়, তারপর ইন হাউস প্রিন্টিং, কাটিং এবং বাইন্ডিং সেটআপ ব্যবহার করে সেগুলিকে তৈরি করা হয় 70-এরও বেশি আলাদা প্রোডাক্টে, যেমন লাক্সারি ডায়েরি, প্ল্যানার, সিড পেপার ক্যালেন্ডার, কাস্টমাইজড গিফট বক্স, প্রিমিয়াম ব্যাগস এবং আরও বহু স্টেশনারি ও গিফটিং প্রোডাক্ট। কিন্তু এই বিজনেসের আসল টেস্ট আসে 2020 সালে, কোভিড লকডাউন। গোটা দেশ যখন বন্ধ, কর্পোরেট অর্ডার ক্যান্সেল, ইভেন্টও বন্ধ, ফ্যাক্টরির দরজা বন্ধ। এক ধাক্কায় ঋতুর বিজনেস যেন ভেন্টিলেটরের মধ্যে চলে গেল। এটা একটা এমন সিচুয়েশন ছিল যেখানে অনেক স্টার্টআপই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারপর ঘটল কমপ্লিটলি আনএক্সপেক্টেড একটি ঘটনা। লকডাউনে মানুষ বাড়িতে আটকে, স্টুডেন্টস, আর্টিস্ট, হবি ক্রিয়েটার সবাই সোশ্যাল মিডিয়াতে হ্যান্ডমেড ক্রাফট, জার্নালিজম, DIY আর্টের দিকে ঝুঁকতে শুরু করলো। আর হঠাৎ ঋতুর কাছে ফোন আসতে শুরু করলো, আপনাদের কাছে কি কালারফুল হ্যান্ডমেড শিটস আছে? DIY কিট পাওয়া যাবে? ঋতু অপরচুনিটিটা বুঝতে পেরে 1 সেকেন্ডও সময় নষ্ট করলেন না। যে কোম্পানি এতদিন প্রাইমারিলি B2B সাপ্লায়ার ছিল, সেটাকে তিনি দ্রুত পাইভট করে B2C লাইফস্টাইল ব্র্যান্ড বানিয়ে ফেললেন। ওয়েবসাইট তৈরি হলো, ইনস্টাগ্রামে প্রোডাক্ট গেল, অ্যামাজনে ডাইরেক্ট কনজিউমারের জন্য অ্যাট্রাকটিভ স্টেশনারি লঞ্চ করা হলো, আর লকডাউন শেষ হতে হতে সেলস আগের তুলনায় 3 গুণ হয়ে গেছে। এটাই আসলে আপদকে অপরচুনিটিতে কনভার্ট করা। আজ পেপার ডম বছরে প্রায় 140 টন ওয়েস্ট রিসাইকেল করে।
প্রায় 25টা বড় ডাম্পার ট্রাক ভর্তি ওয়েস্টের সমান ওজন হচ্ছে 140 টন। যে ওয়েস্ট অন্যথায় নদীতে পচত বা পুড়ে বাতাসে বিষাক্ত পলিউশন ছড়াতো, সেটা এখন প্রোডাক্ট হয়ে মার্কেটে যাচ্ছে। পেপারডমের এখন 70টিরও বেশি প্রোডাক্ট রয়েছে, দাম শুরু প্রায় 150 টাকা থেকে, আর প্রিমিয়াম কাস্টমাইজড হ্যাম্পারের দাম পৌঁছে যায় প্রায় 3000 টাকা পর্যন্ত। ডেলয়েট, ভান্তারা এবং সুইজারল্যান্ডের হাইক ম্যাটেরিয়ালসের মতো গ্লোবাল নেমসও পেপারডমের কাছ থেকে কাস্টমাইজড স্টেশনারি তৈরি করাচ্ছে। আর যে মার্কেটে তারা বিজনেস করছে সেটাও ছোটখাটো মার্কেট নয়। গ্লোবাল গ্রিন প্যাকেজিং এবং ইকো ফ্রেন্ডলি স্টেশনারি ইকোসিস্টেমের মার্কেট সাইজ এখন প্রায় $380 বিলিয়ন, অর্থাৎ ভারতীয় টাকায় রাফলি 36 লাখ কোটি টাকার কাছাকাছি। মানে স্কেলটা প্রায় ভারতের 1 বছরের ইউনিয়ন বাজেটের মতো। আর এই মার্কেটের মধ্যে সবথেকে দ্রুত গ্রো করছে সেই সব কোম্পানি যারা ট্রি ফ্রি প্রোডাক্টস, অর্থাৎ গাছ না কেটে অল্টারনেটিভ ন্যাচারাল ফাইবার দিয়ে ম্যাটেরিয়াল তৈরি করছে। ঋতুরিচা জৈনের এই গল্পটা সত্যি পরিষ্কার করে দিয়েছে যে অন্টারপ্রেনর মানেই সিলিকন ভ্যালির কোনো সফটওয়্যার আইডিয়া কপি করে আরেকটা অ্যাপ বানানো নয়। আসল অন্টারপ্রেনর সেই যে নিজের বাড়ির পেছনে পড়ে থাকা আবর্জনার মধ্যেও এমন ভ্যালু দেখতে পারে যা বাকিরা দেখতে পায় না। যে কলাগাছের কাণ্ড ফার্মার একদিন ইউজলেস ভেবে লাথি মেরে ফেলে দিত, আর সেই একই ওয়েস্ট থেকে তৈরি বিজনেস 10টিরও বেশি পরিবারকে স্টেবল এমপ্লয়মেন্ট দিয়েছে। আর তার সাথে ডজেন্স অফ ফার্মার পাচ্ছেন এক্সট্রা ইনকাম। মানে সলিউশনটা একই সঙ্গে 3 দিকে কাজ করছে। ওয়েস্টও কমছে, ট্রি কাটিং এর অল্টারনেটিভ তৈরি হচ্ছে, আর লোকাল মানুষ ইনকাম পাচ্ছেন। একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল পুরো ইকোনমিক চেন তৈরি করে ফেলেছে। এখন আপনাকে একটা প্রশ্ন করি, পরের বার ডায়েরি বা নোটবুক কিনতে গেলে আপনি কোনটা প্রেফার করবেন? একটা গাছকে কেটে ফেলে তার উড পাল্প থেকে তৈরি নোটবুক, নাকি এমন একটা নোটবুক যেটা তৈরি হয়েছে ফেলে দেওয়া ব্যানানা ওয়েস্ট এবং রিসাইকেলড ন্যাচারাল ফাইবার থেকে? আপনার চয়েস কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।